আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আমাদের দেশের রাজনীতিতে এখন রোজই নতুন নতুন ইস্যু, তাই না? সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত একটি খবরের উপর ভিত্তি করে আজ আমরা বেশ ইন্টারেস্টিং একটা আলোচনা করতে যাচ্ছি। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সম্প্রতি রংপুরে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। জাতীয় রাজনীতি, অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক আর আঞ্চলিক উন্নয়ন নিয়ে তার এই বক্তব্যগুলো আগামী দিনের রাজনীতির জন্য বেশ তাৎপর্যপূর্ণ। চলুন পুরো বিষয়টার ভেতরের চিত্রটা একটু সহজে বোঝার চেষ্টা করি। পুরো বিষয়টাকে সহজে ট্র্যাক করার জন্য আমরা এটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। মার্কিন চুক্তি নিয়ে বিতর্ক, গণভোটের ইস্যু, সরকারের সমালোচনা, উত্তরাঞ্চলের উন্নয়ন এবং সবশেষে রংপুর সিটি নির্বাচন। চলুন একে একে শুরু করা যাক। শুরুতেই আসা যাক মার্কিন চুক্তির বিতর্কে। পররাষ্ট্রনীতি এবং এই চুক্তির বিষয়ে আমরা একেবারে দুটো ভিন্ন ন্যারেটিভ দেখতে পাচ্ছি। মজার ব্যাপার হলো এখানে দাবিগুলো একদমই সাংঘর্ষিক। একদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে সব দলই নাকি জানত এবং কেউ কোনো আপত্তি করেনি, কিন্তু অন্যদিকে জামাতে ইসলামের দাবি পুরো উল্টো। তারা বলছে সরকারের কেউ তাদের সাথে এই চুক্তি নিয়ে কোনো কথাই বলেনি। আর এই কথাটা জামায়াতের আমির তার প্রেস ব্রিফিংয়ে একেবারে কড়া ভাষায় পরিষ্কার করে দিয়েছেন। তার বক্তব্যটা ছিল ঠিক এরকম: তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয়টি নিয়ে একটা শব্দও করেনি। এটাই হচ্ছে আমাদের পজিশন। রাজনৈতিক ময়দানে এরকম সরাসরি একটা অস্বীকার কিন্তু বেশ বড় আলোচনার জন্ম দেয়। এবার আমাদের দ্বিতীয় পয়েন্টে আসা যাক, যেখানে গণভোট এবং সংসদ থেকে ওয়াকআউটের মতো বিষয়গুলো উঠে এসেছে। আমিরের দাবিটা একটু খেয়াল করুন। তিনি বলছেন যে দেশের প্রায় ৭০% মানুষ গণভোটের পক্ষে, আর তার অভিযোগ হল এই বিশাল জনমতকে সরকারি দল স্রেফ অগ্রাহ্য করেছে। রাজনীতিতে এত বড় একটা সংখ্যা কিন্তু জনমতের বিশাল একটা চাপ বোঝায়, তাই না? তারা সংস্কার অধ্যাদেশ বাদ দেওয়ার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন ঠিকই, কিন্তু তারা একটা ব্যাপার স্পষ্ট করে দিয়েছেন যে তারা ময়দান ছেড়ে যাননি। এই উক্তিটাই দেখুন, আমরা কারোর জন্য সংসদ ছেড়ে দিইনি। মানে হল প্রতিবাদ করলেও সংসদীয় রাজনীতিতে তারা সক্রিয় থাকছেন। এবার চলুন ৩ নম্বর পয়েন্টে যাই, প্রশাসন এবং সরকারি দলের কিছু সিদ্ধান্তের সরাসরি সমালোচনা। জামায়াতের আমির এখানে বেশ কয়েকটা সুনির্দিষ্ট অভিযোগের লিস্ট তুলে ধরেছেন, যেমন গণভোটের রায় অগ্রাহ্য করা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন দুর্বল ও বিতর্কিত ব্যক্তিকে বসানো, এক ধাক্কায় ৪২টা জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া, আর রাষ্ট্রের সংস্কারের জন্য তৈরি করা অধ্যাদেশগুলো বাদ দেওয়া। লিস্টটা কিন্তু বেশ লম্বা। এই অভিযোগগুলোর মধ্যে ৪২ সংখ্যাটা একটু আলাদা করে চোখে পড়ে। দেশের অর্ধেকেরও বেশি জেলায় একসাথে নতুন প্রশাসক নিয়োগ। স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলোর নজরে এটা আসবে এবং প্রশ্ন উঠবে। আর ঠিক এই প্রশ্নটাই তিনি সরাসরি করেছেন। তিনি জানতে চেয়েছেন, একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ যখন এগিয়ে যাচ্ছে, এ সময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? দেশজুড়ে এরকম প্রশাসনিক রদবদলের টাইমিংটা নিয়ে তার এই প্রশ্ন কিন্তু বেশ ভাবার মতো। জাতীয় রাজনীতি থেকে এবার একটু আঞ্চলিক দিকে নজর দেওয়া যাক। আমাদের ৪ নম্বর পয়েন্ট, উত্তরাঞ্চলের উন্নয়ন এবং বহুল আলোচিত তিস্তা ইস্যু। উত্তরাঞ্চল নিয়ে তাদের এই অবস্থানটা বেশ ইন্টারেস্টিং। তারা পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঠিকই, কিন্তু সাথে একটা কড়া শর্তও জুড়ে দিয়েছেন। তারা স্পষ্ট করে বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। পদ্মা প্রকল্পের দোহাই দিয়ে কোনোভাবেই তিস্তাকে বাদ দেওয়া বা রিপ্লেস করা যাবে না। এর সাথেই যোগ হয়েছে একটা বেশ বড়সড় প্রতিশ্রুতি। তারা বলছেন, ক্ষমতায় গেলে পুরো উত্তরাঞ্চলকে বাংলাদেশের কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। আঞ্চলিক ভোটারদের মনোযোগ টানতে এরকম একটা স্পেসিফিক ভিশন কিন্তু বেশ স্ট্রং একটা মেসেজ দেয়। এবার আসি আমাদের একদম শেষ পয়েন্টে, রংপুর সিটি নির্বাচন এবং স্থানীয় নেতৃত্ব। দিনভর জামায়াতের আমিরের শিডিউলটা যদি আমরা দেখি, সকালে রংপুরে পৌঁছানো, দুপুরে উপজেলা ও থানা আমিরদের সাথে সম্মেলন, বিকেলে প্রেস ব্রিফিং আর সন্ধ্যায় সুধীর সমাবেশ। বোঝাই যাচ্ছে পুরো দিনটাতেই তারা একটা নির্দিষ্ট টার্গেটের দিকে এগোচ্ছিলেন। আর সেই টার্গেটটা পরিষ্কার হয় সন্ধ্যার সুধী সমাবেশে। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় যে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন তাদের মহানগর আমির এটিএম আজম খান। অর্থাৎ জাতীয় ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি স্থানীয় পর্যায়েও তারা নিজেদের নির্বাচনী গুটি একেবারে সাজিয়ে ফেলছেন। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? একদিকে সরকার আর রাজনৈতিক দলের এই সম্পূর্ণ বিপরীতমুখী দাবি, অন্যদিকে বড় বড় আঞ্চলিক প্রতিশ্রুতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই বিষয়গুলো কি আমাদের সামনের রাজনৈতিক দৃশ্যপটকে পুরোপুরি বদলে দেবে? আসন্ন নির্বাচনের মাঠে এই সাংঘর্ষিক অবস্থানগুলো আসলে কি প্রভাব ফেলতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরটা সময়ই বলে দেবে।
আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি, ভালো থাকবেন।